হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক স্টুডেন্টস। আমরা ক্লাস 9-এর ডাইজেস্টিভ সিস্টেমের পরবর্তী পোর্শনটা নিয়ে আজকে আমরা আলোচনা করব, যেখানে মূলত খাদ্যবস্তুগুলোর পরিপাক কীভাবে হয়, শোষণ কীভাবে হয়, আত্তীকরণ কীভাবে হয়, বহিষ্করণ কীভাবে হয় এবং ডাইজেশন সংক্রান্ত আরও কতগুলো গুরুত্বপূর্ণ টার্মিনোলজিগুলো নিয়ে আজকের আমরা সেশনটা শুরু করতে চলেছি। ঠিক আছে, তো দেখো, প্রথমে বলছি, আগের দিন আমরা পড়লাম ডাইজেস্টিভ সিস্টেমটা, তাই তো? ডাইজেস্টিভ সিস্টেমটা পড়ে সাধারণত আমরা কি বুঝলাম, যে খাদ্যবস্তুটা কোন পথে মূলত আমাদের শরীরের মধ্যে যাচ্ছে। আমাদের বাইরে খাদ্যবস্তুটা যখন রাখা আছে, বাইরে ভাত রাখা আছে থালার মধ্যে, সেখান থেকে যখন আমরা হাতের মাধ্যমে মুখের মধ্যে প্রবেশ করালাম, তখন সেই খাদ্যবস্তুটা ক্রমশ আমাদের যে পৌষ্টিকতন্ত্র, সেই পৌষ্টিকতন্ত্রের সেভারাল অর্গানসের মধ্যে দিয়ে ট্রান্সমিট করতে শুরু করে দিল বা ট্রাভেল করতে শুরু করে দিল। ঠিক আছে, এবং তার পরবর্তী যে পোর্শন, মানে সেটা খাদ্য গ্রহণ হয়ে গেল। আর আমরা পড়েছিলাম যে হলোজৈিক যে পুষ্টি, সেই হলোজৈিক পুষ্টির 5টা পর্যায় থাকে। তাহলে একটা পর্যায় নিয়ে আমরা মোটামুটিভাবে আলোচনা করে নিয়েছি। তাহলে এবার সেকেন্ড পর্যায়টাতে আসা যায়, অর্থাৎ পরিপাক। তো মনে রাখবে, পরিপাক সাধারণত কাকে বলছে, যখন আমরা কি খাচ্ছি, কার্বোহাইড্রেট খাচ্ছি, আমরা খাচ্ছি প্রোটিন খাচ্ছি, বা এদিক থেকে ফ্যাট জাতীয় খাদ্য খাচ্ছি, তাই তো? এই সমস্ত খাদ্যবস্তুগুলো যখন বিভিন্ন উৎসেচকের প্রভাবে যখন জারিত হয়ে যাবে কথার অর্থ হচ্ছে ভেঙে গিয়ে যখন এতে সরলতম উপাদানে পরিণত হবে, তখনই সেটাকে বলবো আমরা পরিপাক। ঠিক আছে, যখন কোনো একটা জটিল খাদ্যবস্তু, সেই জটিল খাদ্যবস্তুটা বিভিন্ন উৎসেচকের ক্রিয়ার ফলে সেটা ভেঙে যাবে এবং ভেঙে গিয়ে মোটামুটি সরলতম খাদ্যে পরিণত হবে, তখনই সেটাকে আমরা বলে থাকবো এক কথায় কি না, পরিপাক। কেমন? আচ্ছা, মনে রাখবে, পরিপাক সাধারণত দুভাবে সংগঠিত হয়। একটাকে আমরা বলতে পারি যান্ত্রিক পরিপাক, আর একটাকে হচ্ছে উৎসেচক ভিত্তিক পরিপাক বলে থাকি। কি বললাম? একটাকে হচ্ছে আমরা বলে থাকছি যান্ত্রিক পরিপাক, আরেকটাকে আমরা বলে থাকি উৎসেচক ভিত্তিক পরিপাক। হ্যাঁ, যান্ত্রিক পরিপাককে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটাকে আমরা বলতে পারি চর্বণ বা মাস্টিকেশন, আরেকটাকে আমরা বলতে পারি পেরিস্টলসিস। ঠিক আছে, আমি আগের দিনই বলেছিলাম আমার হাতের লেখা যথেষ্টই খারাপ, তো যাই হোক, তোমাদেরকে কিছুই না ভাবেও এটা উদ্ধার করতেই হবে আর কি। তো চর্বণটা কি? চর্বণ কথার অর্থ হচ্ছে ফুডটাকে চিবানো, তাই না? ফুডটাকে অ্যাকচুয়ালি চিবানো। যখন আমরা মুখের মধ্যে খাবারের পার্টিকেলসগুলোকে ঢোকানোর পরে আমাদের সেটাকে ভালো করে মাস্টিকেট করতে হবে বলতে ভালো করে চিবোতে হবে। যদি আমরা না চিবাই, তাহলে কি সমস্যা হবে? প্রথমত কথা, যে সলিড ফুড স্টাফটা, যে জটিল খাদ্যবস্তুটা, সেটাই সরাসরি হচ্ছে মুখের মধ্যে দিয়ে ক্রমশ পরবর্তী পোর্শনগুলোতে চলতে থাকবে, তাই না? এতে করে কি হবে, যে খাবারের ডাইজেশনটা হতে অনেক সময় লাগবে, আবার মুখের মধ্যে যে ডাইজেশনটা হওয়া যেত, সেই ডাইজেশনটা হতে তোমাদের সময় লাগবে। তো কাজেই খাদ্যবস্তুটাকে যখন আমরা খাবো, তখন প্রথম অবস্থায় কি করতে হবে, যে খাবার বস্তুটাকে ভালো করে চিবোতে হবে। হ্যাঁ, চিবোতে হবে, যাতে মুখের স্যালাইভার সাথে সেই যে খাবারের পার্টিকেলসটা বা ফুড স্টাফটা ভালো মতোভাবে মিশে যেতে পারে। হ্যাঁ, মিশে যেতে পারে, এবং পরবর্তীতে সেটা আমাদের পরবর্তী যে পোর্শনগুলো, ডাইজেস্টিভ সিস্টেমের পরবর্তী পোর্শনগুলোতে যাতে ওটা ক্লিয়ারলি প্রবেশ করতে পারে, এবং সাধারণত মানে পরিপাকটা যাতে খুব ভালো মতোভাবে হয় এবং তাড়াতাড়ি হয়। ঠিক আছে, তো ওই জন্য প্রথম অবস্থায় সেটা হচ্ছে চর্বণ বা মাস্টিকেশন। তারপরে যেটা পেরিস্টলসিস মুভমেন্ট মানে মনে রাখবে ক্রমসংকোচন। যে ক্রমসংকোচনের মাধ্যমে ফুড স্টাফটা কি হয়, ক্রমশ একটা পোর্শন থেকে ডাইজেস্টিভ সিস্টেমের পরবর্তী পোর্শনে আসতে থাকে। আমরা যখন ঢোক গিলি, তখন ঢোক গিললেই হচ্ছে একটা ক্রমসংকোচন হলো, বা অর্থাৎ পেরিস্টলটিক মুভমেন্ট হলো। কার ক্ষেত্রে? সেটা গ্রাসনালীর ক্ষেত্রে একটা হলো, যার দরুন খাবারের যে স্টাফটা বা খাবারের ফুড স্টাফটা বা খাবারের যে পার্টিকেলটা ক্রমশ মুখমণ্ডল থেকে গ্রাসনালীর মাধ্যমে পাকস্থলীর দিকে অগ্রসর হওয়াটা স্টার্ট করে দেয়। হলো? তাহলে এই দুটো হচ্ছে এক ধরনের ডাইজেশন গেল। এই দুটো ডাইজেশন মানে এই দুটো ভাবে যান্ত্রিক পদ্ধতি অবলম্বন করে পরিপাকটা সংগঠিত হচ্ছে, কিন্তু মেন পরিপাকটা আমাদের এনজাইমেটিক ডিগ্রেডেশনস বা এনজাইমেটিক ডাইজেশনটা হয়ে থাকে। আচ্ছা, এনজাইমেটিক ডিগ্রেডেশন অর্থাৎ এনজাইম, হ্যাঁ, এই এনজাইম বিষয়টা কি? দেখো, মনে রাখবে, আমাদের শরীরের মধ্যে না বিভিন্ন ধরনের ক্রিয়াকলাপগুলোকে, বা কোষের মধ্যেও বিভিন্ন ধরনের ক্রিয়াকলাপগুলোকে পরিচালনা করার জন্য অসংখ্য প্রোটিন সহযোগে গঠিত কিছু জৈব অনুঘটক রয়েছে, যারা কি করছে, যারা না কোনো রিয়াকশন রেটটাকে ত্বরান্বিত করে, এবং বিক্রিয়া শেষে কি থাকে, অ্যাকচুয়ালি তারা অপরিবর্তিত থাকবে। হ্যাঁ, সেটাকেই আমরা উৎসেচক বলে থাকবো। তাহলে কি বললাম?
প্রোটিনধর্মী যে সমস্ত দ্রবণীয় জৈব অনুঘটকগুলো সাধারণত কোনো বিক্রিয়ার হারকে ত্বরান্বিত করতে থাকে এবং ক্রিয়া শেষে নিজে অপরিবর্তিত থাকবে, তাকে আমরা বলে থাকবো উৎসেচক। হ্যাঁ, মনে রাখবে প্রত্যেকটা উৎসেচক একটা পার্টিকুলারলি সাবস্ট্রেটের উপরে ক্রিয়া করে। উৎসেচক যে বস্তুর উপরে ক্রিয়া করে সেটাকে আমরা সাবস্ট্রেট বলে থাকবো, এবং অতঃপর সাবস্ট্রেট মানে যাদের মধ্যে যে কেমিক্যাল রিয়াকশনটা হবে, কেমিক্যাল রিয়াকশনের পরে তারা সাবস্ট্রেটটাকে ধীরে ধীরে ভেঙে দেবে, অর্থাৎ বস্তুটাকে ধীরে ধীরে ভেঙে গিয়ে প্রোডাক্ট উৎপন্ন করে দেবে। কি উৎপন্ন করে দেবে? প্রোডাক্ট উৎপন্ন করে দেবে। কেমন? তাহলে এটা হচ্ছে উৎসেচক। এবার মনে রাখবে উৎসেচক সংক্রান্ত কতগুলো টার্মিনোলজি রয়েছে। যেমন আমরা ফার্স্টে বলতে পারি যে অ্যাপো এনজাইম। উৎসেচকের এমনি নর্মালি ইংরেজি টার্ম সেটা হচ্ছে এনজাইম। এবার এনজাইমের মধ্যে একটা ভাগ বললাম যেটা অ্যাপো এনজাইম। হ্যাঁ, অ্যাপো এনজাইম কাকে বলবে? উৎসেচকের মধ্যে যেগুলো প্রোটিনেশিয়াস পার্ট বা যেটা হচ্ছে প্রোটিন পার্ট, সেই প্রোটিন পার্টটাকে আমরা বলে থাকবো অ্যাপো এনজাইম। ঠিক আছে, অ্যাপো এনজাইমের পরে যেটা আমাদের আসে প্রো এনজাইম। প্রো এনজাইম হচ্ছে প্রিকারসর অফ এনজাইম। প্রিকারসর বলতে যেখান থেকে এনজাইমটা মনে করো সৃষ্টি হবে সেটাকে আমরা বলে থাকবো প্রো এনজাইম। প্রো এনজাইম, প্রো এনজাইম হলো। তারপরে একটা আছে ধরো মনে করো কো এনজাইম। কো এনজাইম কি আছে? কখনো কখনো এনজাইমের সাথে কিছু কিছু অপ্রোটিন অংশ যুক্ত থাকে, সেই অপ্রোটিন অংশগুলোকে আমরা বলে থাকবো কো এনজাইম। কো এনজাইম, ঠিক আছে, কো এনজাইম। আর আরেকটা যেটা থাকে হলো এনজাইম। যখন এদিক থেকে তোমার কো এনজাইম থাকবে প্লাস এদিক থেকে কমপ্লিট এনজাইম মানে অ্যাপো এনজাইম, এই কো এনজাইম আর অ্যাপো এনজাইম মিলিতভাবে যখন একটা কমপ্লিট উৎসেচক গঠন করে তখন সেটাকে হচ্ছে আমরা বলে থাকবো কি না, হলো এনজাইম। বুঝতে পেরেছো? হলো এনজাইম কথার অর্থ হচ্ছে একটা কমপ্লিট উৎসেচক। তাহলে এই নিয়ে মোটামুটি ভাবে আমাদের উৎসেচকটা গেল। উৎসেচকের কতগুলো ধর্ম রয়েছে, যেমন আমরা বলতে পারি উৎসেচক সবসময় একটা নির্দিষ্ট সাবস্ট্রেটের উপরেই ক্রিয়া করবে। উৎসেচক হচ্ছে সবসময় একটা প্রোটিনধর্মী দ্রবণীয় জৈব অনুঘটক। প্রত্যেকটা উৎসেচকের কাজ করার জন্য তার একটা নির্দিষ্ট টেম্পারেচার রয়েছে, তার একটা নির্দিষ্ট পিএইচ রয়েছে, যেটাকে আমরা পরম পিএইচ আবার এদিক থেকে পরম উষ্ণতা বলতে পারি, যেটা তোমরা পরবর্তী ক্লাসে গিয়ে ভালো করে শিখতে পারবে। ঠিক আছে, তো পরম উষ্ণতা এবং পরম টেম্পারেচারে সাধারণত সেগুলো উৎসেচকের ক্রিয়াটা ভালো হয়। সাধারণত মনে রাখবে আমাদের যে বডির মধ্যে, আমাদের বডির নর্মাল উষ্ণতা কত? 37 ডিগ্রি সেন্টিগ্রেড। কেন এটা? কারণ বেশিরভাগ উষ্ণতাই না, মানে বেশিরভাগ যে এনজাইমগুলো সেটা 25 থেকে 35 এই রেঞ্জের মধ্যে মোটামুটিভাবে ভালো কাজ করে। যখনই দেখবে টেম্পারেচারটা একটু বেড়ে যাচ্ছে তখনই দেখবে যে হচ্ছে আমাদের একটু অস্বস্তি বা উসকুস ভাব শুরু হয়েছে। কেন? কারণ সেই মোমেন্টে না আমাদের বডির মধ্যে বিভিন্ন এনজাইমেটিক রিয়াকশনগুলো ঠিকঠাক মতোভাবে ত্বরান্বিত হয় না বা ঠিকঠাক মতোভাবে পরিচালিত হতে পারে না। ঠিক আছে, তো তাই জন্য নর্মালি আমাদের কি হয় যে বডির মধ্যে কিছু কিছু বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়ে থাকে। কেমন? তো এগুলো গেল এনজাইমের কতগুলো বেসিক যেগুলো ক্যারেক্টারিস্টিক্স ফিচার্স, অর্থাৎ হচ্ছে বৈশিষ্ট্য, গঠনগত বৈশিষ্ট্য এবং কিছু কিছু বৈশিষ্ট্য। তো আমরা এখন মেনলি আলোচনা করব সেটা হচ্ছে পরিপাকের জন্য যেগুলো উপযোগী এনজাইম সেটা নিয়ে, তাই না? তাহলে সেগুলোকে হচ্ছে আমরা পরিপাক এনজাইম বা ডাইজেস্টিভ এনজাইম আমরা বলতে পারি। এবং সেই ডাইজেস্টিভ এনজাইমকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। ডাইজেস্টিভ এনজাইমকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? মনে রাখবে 3 ভাগে ভাগ করতে পারি। কি কি 3টা ভাগ? একটাকে হচ্ছে আমরা বলতে পারি অ্যামাইলোলাইটিক এনজাইম, একটাকে হচ্ছে আমরা বলতে পারি প্রোটিওলাইটিক এনজাইম, আরেকটাকে হচ্ছে আমরা বলতে পারি লিপোলাইটিক বা লাইপোলাইটিক বা লিপোলাইটিক এনজাইম। ঠিক আছে, এরকম 3 ভাবে আমরা এনজাইমকে ক্যাটাগরি করে থাকি বা ক্যাটাগরাইজ করে থাকি। কি কি বললাম? একটা হচ্ছে অ্যামাইলোলাইটিক এনজাইম। অ্যামাইলোলাইটিক এনজাইম হচ্ছে যে সমস্ত এনজাইমগুলো মূলত শর্করা জাতীয় খাদ্যবস্তুর পরিপাক ঘটাবে সেটাকে অ্যামাইলোলাইটিক এনজাইম, যেটা প্রোটিন জাতীয় খাদ্যবস্তুর পরিপাক ঘটাবে বা ডাইজেশন ঘটাবে সেটাকে আমরা প্রোটিওলাইটিক এনজাইম, আর যেটা হচ্ছে ফ্যাটের ডাইজেশন ঘটাবে সেটাকে হচ্ছে আমরা লাইপোলাইটিক এনজাইম বলে থাকি। তাহলে এই 3 ধরনের এনজাইম হয়। হ্যাঁ, আর মনে রাখবে মানুষের শরীরে 3টা জায়গার মধ্যে মূলত কমপ্লিট ডাইজেশনটা কমপ্লিট হয়। সেই 3টা জায়গা কি কি? আগের দিনে তোমরা ডাইজেস্টিভ সিস্টেম পড়েছো, তার মানে সেখানে তোমরা নিশ্চয়ই মুখবিবর সম্পর্কে জেনেছো, অর্থাৎ মুখবিবরের মধ্যে ডাইজেশনটা হবে। আবার এদিক থেকে পাকস্থলীর মধ্যে ডাইজেশনটা হবে, আর আরেকটা যেটা হবে অন্ত্র মানে ক্ষুদ্রান্তের মধ্যে ডাইজেশন হবে। এই 3টা জায়গার মধ্যে মোটামুটি কমপ্লিট ডাইজেশনটা হয়ে থাকবে। ক্ষুদ্রান্তের মধ্যে একদম অতঃপর গিয়ে কমপ্লিট যে ডাইজেশন সেই ডাইজেশনটা হয়। হ্যাঁ, মুখবিবরের মধ্যে যে লালারসটা থাকবে সেই লালারসের মধ্যে বিভিন্ন খাদ্যবস্তুকে পরিপাক করার জন্য উৎসেচক প্রেজেন্ট থাকবে। পাকস্থলীর গাত্র থেকে যে সমস্ত উৎসেচকগুলো খরিত হবে সেই সমস্ত উৎসেচকের দরুন প্রোটিন এবং ফ্যাট জাতীয় খাদ্যের পরিপাক হবে। আর ক্ষুদ্রান্তের ক্ষেত্রে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এই 3 ধরনের খাদ্যেরই পরিপাক হবে। তো আমি এখানে অলরেডি বোর্ডের মধ্যে একটা চার্ট করে রেখেছি। হ্যাঁ, এই চার্টের মধ্যে আমি তোমাদেরকে এক্সপ্লেন করতে পারবো যে কোন ধরনের এনজাইমগুলো বা কার্বোহাইড্রেটের ডাইজেশনটা বা ফ্যাটের ডাইজেশনটা এবং প্রোটিনের ডাইজেশনটা কোন জায়গার মধ্যে কিভাবে সংগঠিত হচ্ছে, কোন জায়গার মধ্যে কিভাবে এই যে ডাইজেশনগুলো কমপ্লিট হচ্ছে। তুমি প্রথমেই দিয়েছি আমি কার্বোহাইড্রেটের ডাইজেশন। হ্যাঁ, ভালো করে চার্টটা বুঝলেই তোমাদের ডাইজেশন সম্পর্কে আশা করি কোনো রকমে
কোনো রকমের কোনো শঙ্কা থাকবে না, ঠিক আছে। দেখো প্রথমে আসছি এখানে মুখবিবরের মধ্যে কার্বোহাইড্রেটের ডাইজেশন, মনে রাখবে একটা মুখবিবরের মধ্যে হচ্ছে, একটা পাকস্থলীর মধ্যে হচ্ছে ক্ষুদ্রান্ত, মানে এই তিনটা জায়গায় ডাইজেশনটা হয়। কি কি ডাইজেশনটা হচ্ছে সেটা আমি এখন আসছি। তো মুখবিবরের মধ্যে ফার্স্টে ধরো সেদ্ধ স্বেচ্ছা, মুখবিবরের মধ্যে আমাদের কি থাকে, লালারস থাকে। সেই লালারসের মধ্যে উৎসেচক যেগুলো থাকে সেই উৎসেচকগুলো মূলত এই কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের পরিপাক ঘটাতে পারে। যেমন ধরো ফার্স্টে লালারসের মধ্যে প্রথম যে এনজাইমটা প্রেজেন্ট সেটা মনে করো টায়ালিন। এবার এই টায়ালিন কি করবে, সেদ্ধ স্বেচ্ছার মানে ভাত ধরো, সেই ভাতের উপরে কাজ করবে এবং সেদ্ধ স্বেচ্ছাকে বিশ্লিষ্ট করে ওরা মল্টোজ উৎপন্ন করবে। মানে স্বেচ্ছার থেকে মল্টোজ, এদের না স্ট্রাকচারের যদি আমরা দেখি, এটা মনে করো যদি একটা স্বেচ্ছার হয়, এটা মনে করো একটা স্বেচ্ছার হয়, অনেকগুলো গ্লুকোজ ইউনিট পরস্পরের সাথে সংঘবদ্ধ হয়ে এটা স্বেচ্ছার গঠন করেছে। তাহলে এদের মাঝখানে বন্ড গুলো হচ্ছে ব্রেকডাউন হয়ে যাচ্ছে আর এরা সিম্পল সাবস্টেন্সে পরিণত হয়ে যাচ্ছে। তো এখান থেকে সেদ্ধ স্বেচ্ছার থেকে যখন মল্টোজে পরিণত হলো তখন ভাবো এদের মধ্যে একাধিক বন্ধনীগুলো ভেঙে গেল, আর এইটুকু পোর্শন মানে এত বড় পোর্শন থেকে এইটুকু পোর্শন, মানে এত বড় যদি পোর্শনটা হয় সেখান থেকে এইটুকু পোর্শন পড়ে থাকলো, ঠিক আছে। তাহলে এটা এক প্রকার ডাইজেশনটা হয়ে গেল। তো তখন এখানে কি হচ্ছে, সেদ্ধ স্বেচ্ছার থেকে মল্টোজে রূপান্তরিত হচ্ছে বাই দ্য প্রেজেন্স অফ টায়ালিন উৎসেচক, হলো। এবার তারপরে মল্টোজ, ধরো মল্টোজটা হচ্ছে আবার মল্টেজ উৎসেচকের প্রভাবে দুটো গ্লুকোজ উৎপন্ন করছে। তাহলে এইভাবে মুখবিবরের মধ্যে ডাইজেশনটা কমপ্লিট। নেক্সট আমরা আসছি পাকস্থলীর মধ্যে। পাকস্থলীর মধ্যে মনে রাখবে কোনো শর্করা ভঙ্গকারী উৎসেচক থাকে না, শর্করা ভঙ্গকারী কোনো উৎসেচক থাকে না, তাই জন্য পাকস্থলীর মধ্যে কোনো ডাইজেশনটা হয় না। আর আরেকটা যেটা ক্ষুদ্রান্ত, ক্ষুদ্রান্তের মধ্যে দু ধরনের রস ক্রিয়া করে, একটা হচ্ছে অগ্নাশয় থেকে প্রাপ্ত রস আর একটা হচ্ছে আন্তরিক রস, মানে যেটা ক্ষুদ্রান্তের গাত্র থেকে রিলিজ করবে। তো এই অগ্নাশয় রস, অগ্নাশয় রসটা কোথা থেকে আসছে, অগ্নাশয় থেকে আসছে। তোমরা মনে করে দেখো অগ্নাশয় থেকে একটা নালী ছিল, তাই কি না, আগের দিন ডাইজেস্টিভ সিস্টেম আমি পড়িয়েছিলাম। তো ওইখানে এরকম ভাবে অগ্নাশয় ছিল, অগ্নাশয় থেকে একটা নালী এরকম ভাবে ক্রমশ নিচের দিকে নেমে আসছে এবং তার অতঃপর গিয়ে ডিওডিনামের সাথে মিলিত হয়ে যাচ্ছে, এবং সেই নালীটাকে আমরা উইটসান ডাক্ট বলেছিলাম, উইটসান নালী বা উইটসান ডাক্ট বলেছিলাম। তো সেখানে সেটার মধ্যে থেকে আমাদের কি আসছে, অগ্নাশয় আসছে, অগ্নাশয় রস আসছে, এবং সেই অগ্নাশয় রসের মধ্যেও স্বেচ্ছারকে পরিপাককারী উৎসেচক থাকে। সেই উৎসেচকটার নামটা কি, অ্যামাইলেজ। অ্যামাইলেজ কি করছে, সেই স্বেচ্ছারটাকে বিশ্লিষ্ট করে মল্টোজে রূপান্তরিত করছে, মল্টোজের মধ্যে রূপান্তরিত করছে। এবার নেক্সট আমরা আসছি যদি আন্তরিক রসের মধ্যে, তাহলে আন্তরিক রসের মধ্যে কি হচ্ছে, এই যে মল্টোজটা, সেই মল্টোজটা মল্টেজ নামক উৎসেচকের ক্রিয়ায় দুটো গ্লুকোজ অণুতে কনভার্ট হয়ে যাচ্ছে। সুক্রোজটা সুক্রেজ নামক উৎসেচকের ক্রিয়ায় গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ এই দুটো ইউনিট তৈরি করছে, সুগার ইউনিট। আর এদিক থেকে ল্যাকটোজটা ল্যাকটেজ নামক উৎসেচকের ক্রিয়ার ফলে গ্লুকোজ আর গ্যালাক্টোজে পরিণত হচ্ছে, গ্লুকোজ আর গ্যালাক্টোজে পরিণত হচ্ছে। এইভাবে মোটামুটি ভাবে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের ডাইজেশন হয়। মানে তুমি নর্মালি প্রতিদিন যে ভাতটা খাও মনে করো বা যে রুটিটা খাও, সেটার ডাইজেশন অলমোস্ট এরকম ওয়েতে হয়ে থাকে, কেমন। আচ্ছা নেক্সট আমি আসি, দেখো ফ্যাটের ডাইজেশনটা। ফ্যাটের ডাইজেশন বলতে ফ্যাট জাতীয় খাদ্য মানে মাংসের তেল বলো, বাটার বলো, চিজ বলো, ঘি বলো, এই জাতীয় খাদ্য, সেই সমস্ত খাদ্যের আমরা ডাইজেশনটা নিয়ে আসছি। তো মনে রাখবে ফ্যাট জাতীয় খাদ্যকে হজম করার জন্য বা ডাইজেস্ট করার জন্য একটা এনজাইম আমাদের বডির মধ্যে প্রডিউসড হয়, এবং সেই এনজাইমটাকে আমরা বলে থাকি লাইপেজ, যেটা একটাই মাত্র লাইপোলাইটিক এনজাইম, একটাই লাইপোলাইটিক এনজাইম, লাইপেজ। তো মুখবিবরে সাধারণত এটাকে পরিপাক করার জন্য কোনো রকমের লাইপোলাইটিক এনজাইম থাকে না, অর্থাৎ আমাদের মুখের মধ্যে লাইপোলাইটিক এনজাইম থাকে না। তো লাইপোলাইটিক এনজাইম কোথায় থাকে, পাকস্থলীর মধ্যে থাকে, আবার ক্ষুদ্রান্তের মধ্যে থাকবে। পাকস্থলীর মধ্যে থাকলে সেটাকে আমরা গ্যাস্ট্রিক লাইপেজ বলে থাকবো, আর ক্ষুদ্রান্তের মধ্যে যদি অগ্নাশয় রসে থাকে, অগ্নাশয়ের ইংরেজি টার্ম প্যানক্রিয়াস, সেখান থেকে আসছে প্যানক্রিয়াটিক লাইপেজ। আর এদিক থেকে আন্তরিক রস, আন্তরিক রস অন্ত্র মানে সেটাকে হচ্ছে ইন্টেস্টাইন আমরা বলে থাকি, সেক্ষেত্রে ইন্টেস্টিনাল লাইপেজ, হলো। তো সেটা মানে এই যাই হোক না কেন প্যানক্রিয়াটিক লাইপেজ বা ইন্টেস্টিনাল লাইপেজ বা গ্যাস্ট্রিক লাইপেজ, এরা কি এক কথায় এরা লাইপেজই, তাই কি না, শুধু বিভিন্ন জায়গার মধ্যে যেহেতু তাদের পাওয়া যাচ্ছে সেই অনুসারে তাদের নামটাকে আমরা চেঞ্জ করছি। তাদের কাজ একই, যে ফ্যাটটাকে ফ্যাটি অ্যাসিডের গ্লিসারলে পরিণত করা। দেখো যখন হচ্ছে আমরা বায়োকেমিস্ট্রি পোর্শনটা নিয়ে আলোচনা করেছিলাম তখন আমরা এটা শিখে এসেছি যে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল এরা পরস্পরের মাধ্যমে বন্ধনী ক্রিয়েট করবে এবং বন্ধনী ক্রিয়েট করে কি তৈরি করবে, ফ্যাট গঠন করবে। আবার এদিক থেকে কতগুলো মনোস্যাকারাইড সাধারণত গ্লাইকোসাইডিক বন্ধনীর মাধ্যমে যুক্ত হবে এবং তারা গিয়ে পলিস্যাকারাইড তৈরি করবে। আবার এদিক থেকে কতগুলো অ্যামাইনো অ্যাসিড বন্ধনীর মাধ্যমে যুক্ত হবে, পেপটাইড বন্ধনীর মাধ্যমে যুক্ত হবে এবং যুক্ত হয়ে গিয়ে ফাইনালি কি তৈরি করবে, প্রোটিন তৈরি করবে, তাই কি না। তাহলে এই ক্ষেত্রেও বিষয়টা তাই হচ্ছে, তাই না। অর্থাৎ যখন আমরা ধরো এই সমস্ত জটিল যৌগগুলোকে যখন বিশ্লিষ্ট করব তখন তো কি সরল যৌগই পাবো। তার মানে আমি একই ছবিটা তোমাদের সামনে ড্র করছি। ধরো এটা যদি হচ্ছে আমার অনেকগুলো হচ্ছে ধরো অ্যামাইনো অ্যাসিড পরস্পর পেপটাইড বন্ধনীর মাধ্যমে সংযোজিত হয়ে যদি একটা প্রোটিন তৈরি করে, আর এগুলো হচ্ছে প্রত্যেকটা অ্যামাইনো অ্যাসিড, এই গোড়গুলো প্রত্যেকটা অ্যামাইনো অ্যাসিড এবং তাদের মাঝখানে দাগগুলো হচ্ছে তাদের মধ্যেকার পেপটাইড বন্ধনী। তাহলে এগুলো যখন বিশ্লিষ্ট হয়ে যাবে মানে ভেঙে যাবে, তাহলে ভেঙে গেলে আমরা কি পাবো,
শুধুমাত্র এই অণুগুলোকে পেতে থাকবো, দ্যাট মিন্স এগুলো হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। ঠিক তেমনি সেদ্ধ সার্কিটটাও যখন আমরা ভাঙবো ফাইনালি আমরা কি পাবো, সেখান থেকে গ্লুকোজ পাবো, আবার এদিক থেকে ফ্যাটটাকেও ভেঙে ফাইনালি আমরা কি পাবো, ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল পাবো। তাহলে এইভাবে সরলতম অংশে বিশ্লিষ্ট হয়ে যাচ্ছে, দ্যাট ইজ ইকুয়াল টু ডাইজেশন। হলো। এবার নেক্সট আমরা আসছি প্রোটিনের ডাইজেশন নিয়ে। প্রোটিনের ডাইজেশন মনে রাখবে মুখবিবরের মধ্যে কোনো প্রোটিন ভঙ্গকারী উৎসেচক থাকে না। একটা মাংস সারাদিন ধরে যে তুমি মুখের মধ্যে চাবাতে থাকো, কিন্তু সেটাকে ডাইজেস্ট করার জন্য কোনো এনজাইম কোনো এনজাইম আমাদের মধ্যে থাকে না, তাই জন্য আমরা সেটাকে ডাইজেস্ট করতে পারছি না, মানে হচ্ছে মুখগহ্বরের মধ্যে সেটাকে ডাইজেস্ট করতে পারছি না। তাহলে সাধারণত সেটাকে ডাইজেস্ট করার জন্য এনজাইম কোথায় কোথায় আছে? পাকস্থলীতে আছে, অবশ্যই ক্ষুদ্রান্তের মধ্যে রয়েছে। পাকস্থলীর মধ্যে কি আছে দেখো, ফার্স্টে পাকস্থলীর একটা প্রিকারসর, এই যে পেপসিন তৈরি হবে, পেপসিনটা কোথা থেকে তৈরি হচ্ছে? পেপসিনোজেন থেকে তৈরি হচ্ছে। তাহলে পেপসিনোজেনটা হচ্ছে পেপসিনের প্রিকারসর, অর্থাৎ এটা হচ্ছে প্রো এনজাইম। হলো। তাহলে এবার দেখো এই পেপসিনোজেনটাকে হাইড্রোক্লোরিক অ্যাসিডের মাধ্যমে সেখান থেকে পেপসিনে কনভার্ট করছে, এবং সেই পেপসিনটা প্রোটিন জাতীয় খাদ্যের উপরে কাজ করছে, কাজ করে সেটাকে ভেঙে দিয়ে প্রোটিওস আর পেপটনে রূপান্তরিত করছে। বোঝা গেল? তাহলে পাকস্থলীর মধ্যে প্রোটিনটা ফাইনালি আমরা প্রোটিওস আর পেপটনের মধ্যে পাচ্ছি। আর এদিক থেকে দুগ্ধ প্রোটিন যেটা রয়েছে, দুগ্ধ প্রোটিনের নাম মনে রাখবে কেসিন। সেই কেসিনটা রেনিন নট রেনিন, এটা কিন্তু রেনিন, বৈষ্ণবরায়কার দন্তন নয় হস্যি দন্তন রেনিন। রেনিন নামক উৎসেচকের ক্রিয়াতে সেটা বিশ্লিষ্ট হয়ে প্যারাকেসিনে পরিণত হচ্ছে, ওটাই রেনিন নামক উৎসেচকের ক্রিয়ায় প্যারাক্যাসাইনেটে পরিণত হচ্ছে, এবং সেই প্যারাক্যাসাইনেটটা পেপসিনের ফলে আবার পুনরায় পেপটনে পরিণত হচ্ছে। পেপটনটা তুলনামূলকভাবে সরলতম অংশ, কেসিনের সরলতম অংশ। আর ফাইনালি যদি আমরা ক্ষুদ্রান্তের মধ্যে চলে যাই, তাহলে ক্ষুদ্রান্তের মধ্যে অগ্ন্যাশয় রস রয়েছে। অগ্ন্যাশয় রসটা কি করছে? প্রোটিনকে ট্রিপসিন নামক উৎসেচকের ক্রিয়ায় ভেঙে দিয়ে সেটাকে প্রোটিওসটাকে ট্রিপসিন আবার পেপটনে কনভার্ট করছে, পেপটনটা পলিপেপটাইডে কনভার্ট করছে, পলিপেপটাইড থেকে আমরা ফাইনালি কি পাচ্ছি? অ্যামাইনো অ্যাসিড পাচ্ছি, অর্থাৎ প্রোটিনের সবথেকে সরলতম ইউনিট অ্যামাইনো অ্যাসিডটা কিন্তু আমরা পাচ্ছি। হলো। আন্ত্রিক রসের মধ্যে এই ধরনের ডাইজেশনটা, অগ্ন্যাশয় রসের মধ্যে এই ধরনের ডাইজেশনটা গেল। আর আন্ত্রিক রসের মধ্যে লোয়ার পেপটাইড যেটা থাকে, লোয়ার পেপটাইড মানে তুলনামূলকভাবে চেইনের সংখ্যাটা, মানে অ্যামাইনো অ্যাসিডের সংখ্যাটা কম, সেটা সরাসরি ইরেপসিন নামক উৎসেচকের প্রভাবে বিশ্লিষ্ট হয়ে কিসে কনভার্ট হয়ে যাচ্ছে? না অ্যামাইনো অ্যাসিডে কনভার্ট হয়ে যাচ্ছে, অ্যামাইনো অ্যাসিডে কনভার্ট হয়ে যাচ্ছে। এইভাবে ওভারঅল এনজাইমেটিক ডাইজেশনটা আমাদের মধ্যে ঘটে থাকে। বোঝা গেল? আচ্ছা, ধরো তোমাকে বললো তুমি বাড়ির থেকে স্কুলে যাওয়ার সময় তুমি একটু ভাত খেয়ে আসলে, সাথে হচ্ছে একটা দু পিস মাংস খেয়ে আসলে, এবং তার সাথে বললো যে হচ্ছে তুমি একটু ঘি খেয়ে আসলে, ঠিক আছে? তাহলে এগুলোর ডাইজেশনটা আমাদের পার্টিকুলারলি কোন কোন পার্টে কিভাবে হবে? যদি দেখো ভাত মানে সেটা কার্বোহাইড্রেট, তাহলে তোমাকে এই ডাইজেশনটা লিখতে হবে। যদি দেখো প্রোটিন মানে মাংস, তাহলে তোমাকে এই ডাইজেশনটা লিখতে হবে। সেক্ষেত্রে তুমি কেসিনটাকে উড়িয়ে দিতে পারো, কারণ কেসিনটা দুগ্ধ প্রোটিন, ওটা দুধ খেলেই আমাদের সাধারণত পাবো। আবার এদিক থেকে যখন আমরা ঘিয়ের কথাটা বললাম বা মাখনের কথাটা বললাম, তখন সাধারণত এই ডাইজেশনটাকে আমাদের লিখতে হবে, এই ডাইজেশনটাকে আমাদের লিখতে হবে। তাহলে এরকম ভাবে ডাইজেশনকে কিন্তু এক্সপ্লেইন করতে হবে। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট, তাহলে পরিপাক যদি আমাদের চলে যায়, খাদ্য গ্রহণ পরিপাক, তার পরবর্তী পোর্শনটা কি দাঁড়ায়? শোষণ দাঁড়ায়, তাই না? শোষণ দাঁড়ায়। এবার শোষণটা পার্টিকুলারলি কোন কোন অঙ্গের মধ্যে আমাদের হয়ে থাকে? আমাদের মেন যে শোষণ অঙ্গগুলো বলছি, অ্যাকচুয়ালি একটু মুছে নিই এই জায়গাটা, লেট মি ইউজ দ্যাট, ক্লিয়ার হবে। আচ্ছা দেখো, এবার আমরা আসছি শোষণ বা অ্যাবসর্পশন। শোষণটা মেইনলি কোথায় হচ্ছে? শোষণটা মনে রাখবে পাকস্থলীতে কিছুটা হয়, ক্ষুদ্রান্তের মধ্যে কিছুটা হয়, আর বৃহদান্ত্রের মধ্যে কিছুটা হয়। শোষণটা কি কোথায় কোথায় হচ্ছে? শোষণটা মনে রাখবে পাকস্থলীর মধ্যে কিছুটা হয়, পাকস্থলীর মধ্যে কিছুটা হয়, বৃহদান্ত্রের মধ্যে কিছুটা হয়, বৃহদান্ত্রের মধ্যে কিছুটা হয়, আবার ক্ষুদ্রান্তের মধ্যে কিছুটা হয়, ক্ষুদ্রান্তের মধ্যে কিছুটা হয়। কিন্তু মেইনলি মনে রাখবে এই ক্ষুদ্রান্তের মধ্যেই সাধারণত শোষণটা কমপ্লিট হয়ে থাকে। শোষণ অ্যাকচুয়ালি কি? শোষণ অ্যাকচুয়ালি এই যে খাদ্যটা ডাইজেস্টেড হলো, এই যে পরিপাকের পরে যে খাদ্যরসটা পড়ে থাকছে, সেই খাদ্যরসটা যখন আমাদের রক্তস্রোতের মধ্যে মিশে যাচ্ছে, তখন সেটাকে হচ্ছে আমরা শোষণ বা ডাইজেশন বলে থাকছি। যখন আমাদের রক্তস্রোতের মধ্যে মিশে যাচ্ছে, তখন সেটাকে হচ্ছে আমরা শোষণ বা ডাইজেশন বলে থাকছি। আচ্ছা, তোমাদেরকে না একটা কথা শুধুমাত্র ডাইজেশন নিয়ে আমি বলিনি, ডাইজেশন নিয়ে কতগুলো টার্ম রয়েছে। যেমন ধরো একটাকে আমরা বলতে পারি বোলাস, একটাকে হচ্ছে আমরা বলে থাকতে পারি বোলাস। বোলাস কথার অর্থ কি? ধরো পাকস্থলী বলছি, যখন আমাদের মুখগহ্বরের মধ্যে যে খাবারটা খাচ্ছি, সেই খাবারটাকে আমরা চিবোচ্ছি, তার সাথে লালারস মিশ্রিত হচ্ছে, এবং লালারস মিশ্রিত হওয়ার পরে সেটা হচ্ছে একটা মণ্ডতে পরিণত হচ্ছে, তাই না? ওই যে মণ্ডটা যেটা মুখগহ্বরের মধ্যেই প্রোডাকশন হচ্ছে, সেটাকে আমরা বলে থাকছি ইভেনচুয়ালি কি না? বোলাস বলে থাকছি। বুঝতে পেরেছো? নেক্সট আছে মনে করো কাইন। কাইন কি হয়? কাইন মনে করো পাকস্থলীর মধ্যে যে খাদ্যরসটা থাকছে, পাকস্থলীর মধ্যে আংশিক পাচিত যে খাদ্যরসটা থাকছে, সেই খাদ্যরসটাকে আমরা কাইন বলে থাকছি। আবার এদিক থেকে মনে করো কাইল। কাইল কি?
কাইল হচ্ছে মনে রাখবে যখন ক্ষুদ্রান্তের মধ্যে খাবারের পার্টিকেলসটা পৌঁছে যাচ্ছে তখন সেটা কমপ্লিটলি ডাইজেস্টেড হয়ে যাচ্ছে। তাহলে সম্পূর্ণ পাচিত যে খাদ্যমণ্ড সেটাকে হচ্ছে আমরা এক কথায় বলে থাকি কি না, কাইল। বুঝতে পেরেছো? সেটাকে আমরা কি বলে থাকছি, কাইল বলে থাকছি। এবার নেক্সট একটা দুটো টার্মিনোলজি রয়েছে, একটা হচ্ছে আমরা মিসেল মিসেল বলে থাকতে পারি, একটা হচ্ছে মিসেল বলে থাকতে পারি, আর আরেকটাকে আমরা কাইলোমাইক্রন বলে থাকতে পারি। মিসেল বলতে পারি, আরেকটাকে আমরা কি বলতে পারি, কাইলোমাইক্রন। কাইলোমাইক্রন বলতে পারি, কাইলোমাইক্রন। মিসেল আর কাইলোমাইক্রন এই বিষয় দুটো কি? মিসেল মনে রাখবে ক্ষুদ্রান্তের গহ্বরের মধ্যে সাধারণত তোমার কোলেস্টেরল, তারপরে দিক থেকে ফ্যাটি অ্যাসিড, এগুলো সম্মিলিতভাবে যখন কিছু কিছু লিপিড ড্রপলেট গুলো তৈরি করে তখন সেটাকে মিসেল বলা হয়। আর কাইলোমাইক্রনটা কি? কাইলোমাইক্রনটাও যখন হচ্ছে তোমার ওই সমস্ত লিপিড ড্রপলেট গুলো তৈরি হয় যেটা ক্ষুদ্রান্তের মধ্যেই তৈরি হবে, এবং অবশ্যই তার সাথে যখন যখন প্রোটিন গুলো যুক্ত হয়ে যাবে, ট্রাইগ্লিসারাইড, ভিটামিনস এবং সাধারণত ফ্যাটি অ্যাসিড গুলো সম্মিলিতভাবে যে লিপিড ড্রপলেট গুলো তৈরি করবে সেটাকে আমরা বলে থাকবো কাইলোমাইক্রন বলবো। হ্যাঁ, তো এটা হচ্ছে ডাইজেশন রিলেটেড কতগুলো পার্ট। তো আমি শোষণে বলছিলাম, তাহলে শোষণটা কোথায় কোথায় হচ্ছে? মেইনলি পাকস্থলী, বৃহদান্ত্র, ক্ষুদ্রান্তের মধ্যে হচ্ছে। তবে ক্ষুদ্রান্তের মধ্যেই সমস্ত পদার্থের যে শোষণ, কার্বোহাইড্রেট বলো, ফ্যাট বলো বা লিপিড বলো, বা এদিক থেকে তোমরা যে কোনো জলেরই বলো বা বিভিন্ন আয়ন্স গুলোই বলো বা বিভিন্ন ভেষজ পদার্থ, এগুলো সবটারই ডাইজেশন শোষণ কমপ্লিট হবে, অ্যাবজর্পশন কমপ্লিট হবে এই ক্ষুদ্রান্তটার মধ্যে কমপ্লিট হবে। পাকস্থলীর মধ্যে কিছু কিছু শোষণটা হয়, সেই শোষণগুলো কি কি? মনে করো ভিটামিন হতে পারে, পাকস্থলীর মধ্যে ভিটামিন হতে পারে, স্যালাইন হতে পারে, আবার এদিক থেকে হচ্ছে কিছু কিছু অ্যালকোহল জাতীয় পদার্থগুলো এখানে ডাইজেস্ট হতে পারে, শোষণ হতে পারে। আর এখানে তোমার বৃহদান্ত্রের মধ্যে সাধারণত জল হতে পারে, গ্লুকোজ হতে পারে, আবার এদিক থেকে স্যালাইন, এই জিনিসগুলো মূলত বৃহদান্ত্রের মধ্যে শোষিত হয়। তবে ক্ষুদ্রান্তের মধ্যে যে কমপ্লিট অ্যাবসর্পশনটা, সেই অ্যাবসর্পশনটা সংঘটিত হয়। মনে করো ক্ষুদ্রান্তের ক্ষেত্রে আমরা তিনটা অংশ বলেছিলাম, এরকম ভাবে ডিওডিনাম, এভাবে ডিওডিনামটা ক্রমশ ঘুরে আসছে, ডিওডিনাম ঘুরে এসে জেজুনাম আর এদিক থেকে ইলিয়ামে কনভার্ট হয়ে যাচ্ছে। তার মানে এটা যদি হচ্ছে তোমার ডিওডিনামটা হয় তাহলে এইটুকু পোরশনটা জেজুনাম, তার পরবর্তী পোরশনটাকে আমরা কি বলতে পারি, ইলিয়াম বলতে পারি। এবার এদের যদি প্রাচীরটা আমরা ভালো মতো ভাবে দেখি না, এদের প্রাচীরে এরকম কিছু কিছু আঙ্গুলের মতো প্রবর্ধক আমরা দেখতে পাই, তাই কি না? কিছু কিছু এরকম আঙ্গুলের মতো প্রবর্ধক দেখতে পাই। এই আঙ্গুলের মতো প্রবর্ধকগুলোকেই আমরা বলে থাকি ভিলাই বা ভিল্লি। এবার ভিলাই বা ভিল্লির যদি ভালো করে আমরা পরখ করে দেখি, এই ভিলাই বা ভিল্লিটাকে যদি আমরা ভালো করে পরখ করি তাহলে কি দেখতে পাবো, এই ভিলাইয়ের মধ্যে একদম ভেতরের দিকে হচ্ছে একটা কেন্দ্রীয় অংশ রয়েছে, কেন্দ্রে এরকম একটা করে লসিকা বাহু রয়েছে, যে লসিকা বাহুটাকে হচ্ছে আমরা ল্যাকটিয়াল বা পয়শ্চিনী বলে থাকি। আর এটাকে বেষ্টন করে যে হচ্ছে রক্তজালকগুলো রয়েছে, এখানে বেষ্টন করে হচ্ছে বেশ শিরা এবং ধমনীর সমন্বয়ে গঠিত রক্তজালকগুলো এখানে অবস্থান করে, তাই না? এখানে এর বাইরের দিকে রক্তজালকগুলো অবস্থান করে। তো এটাই কিন্তু, এই ভিলাইটাই কিন্তু মেইনলি শোষণ স্থান। এটার মধ্যে থেকে ধীরে ধীরে ওটা কোথায় চলে যাবে না, ব্লাড স্ট্রিমের মধ্যে বা লসিকা বাহের মধ্যে ধীরে ধীরে খাবারের যে পার্টিকেলস গুলো, সেই খাবারের পার্টিকেলস গুলো ক্রমশ চলে যেতে থাকবে। বুঝতে পেরেছো? আচ্ছা দেখো, অ্যাট ফার্স্ট কি হবে, হচ্ছে এই ভিলাই থেকে মানে এই যে জেজুনাম বললাম বা ইলিয়াম বললাম না, এর অন্তর্গাত্রে প্রায় লক্ষ্য করা যায় 50 লাখ করে এরকম হচ্ছে এই ভিলাইগুলো অবস্থান করছে। কেন এই ভিলাইগুলো, মানে মনে রাখবি এরকম ভাবে সেলটা থাকার অর্থ কি? এরকম ভাবে সেলটা থাকার অর্থ হচ্ছে যত এরকম ভাঁজগুলো হতে থাকবে তত তার শোষণ তলটা বাড়বে, তত তার সারফেস এরিয়াটা বাড়বে এবং তত বেশি পরিমাণে ফুডস্টাফগুলো শোষিত হতে পারবে। ঠিক আছে? তাহলে দেখো এখানে সরাসরি যখন হচ্ছে ফুডস্টাফটা এতদূর পর্যন্ত চলে আসলো, তখনই সেটা ব্লাড স্ট্রিমের মধ্যে প্রবেশ করে যাবে। কিভাবে ব্লাড স্ট্রিমের মধ্যে প্রবেশ করবে? মনে রাখবে যেহেতু ক্ষুদ্রান্তের গহ্বরে যে খাবারের পার্টিকেলস গুলো থাকবে তাদের কনসেন্ট্রেশনটা কি থাকবে, বেশি থাকবে। আর এদিক থেকে রক্তজালকের মধ্যে যে কনসেন্ট্রেশন, এটা মনে করো হচ্ছে রক্তজালকের কনসেন্ট্রেশন, আর এটা মনে করো রক্তজালক, আর এটা মনে করো ক্ষুদ্রান্ত। এবার ক্ষুদ্রান্তের গহ্বরে যদি হচ্ছে আমার এখন ফুডস্টাফটা থাকে, তাহলে সেই ফুডস্টাফের কনসেন্ট্রেশনটা কি বেশি, আর এদিক থেকে ব্লাড স্ট্রিমের কনসেন্ট্রেশনটা কি তুলনামূলকভাবে কম হবে। তাহলে এখান থেকে এদিকে ব্যাপন প্রক্রিয়া সরাসরি ফুডস্টাফগুলো চলে আসতে পারে। এছাড়াও কতগুলো প্রক্রিয়া প্যারালালি রয়েছে, যে প্রক্রিয়াগুলো মোটামুটি এই ডাইজেশন অ্যাবজর্পশনে সাহায্য করে। যেমন তুমি বলতে পারো সাধারণত এই জলচাপের ব্যাপারটা বা অভিস্রবণ চাপের ব্যাপারটা, বাইরের থেকে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, প্যাসিভ ট্রান্সপোর্টের ব্যাপারটা, এগুলো প্যারালালি বা কিছু কিছু মানে কোন পদার্থ অ্যাকচুয়ালি শোষিত হচ্ছে তার উপরে ডিপেন্ডেন্ট হয়। ঠিক আছে? তো সাধারণত কার্বোহাইড্রেট বা প্রোটিন জাতীয় খাদ্যগুলো যেটা বললাম যে যেহেতু হচ্ছে ব্যাপনের উপরে ভিত্তি করে সাধারণত চলে যায়। আবার সাধারণত হচ্ছে গ্লুকোজের যে অ্যাবজর্পশনটা অনেকাংশে নির্ভর করে তোমার হচ্ছে ওই অ্যাক্টিভ ট্রান্সপোর্টের উপরে। হ্যাঁ, অ্যাক্টিভ ট্রান্সপোর্টের উপরে বা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট ভুল বললাম, ফ্যাসিলিটেড ডিফিউশন অর্থাৎ বাহক প্রোটিনের মাধ্যমে সাধারণত সেটা ক্রমশ ভেতরের দিকে ঢোকার চেষ্টা করে। হ্যাঁ, তো এই জিনিসটা আমরা
কার ক্ষেত্রে দেখতে পাই না হচ্ছে এদিক থেকে ক্ষুদ্রান্তের ক্ষেত্রে আমরা এই বিষয়টাকে দেখতে পাই, ঠিক আছে। আচ্ছা, তো এইভাবে ক্ষুদ্রান্তের মধ্যে মূলত খাদ্যের কি হলো না শোষণ ব্যাপারটা ঘটলো, শোষণটা ঘটলো, অর্থাৎ অ্যাবজর্পশনটা ঘটলো। অ্যাবজর্পশন মানে আমি আবারও বলছি, খাবারের পার্টিকেলসগুলো যখন ক্ষুদ্রান্তের গহ্বর থেকে ব্লাড স্ট্রিমের মধ্যে প্রবেশ করলো বা কখনো তোমার লসিকাবাহের মধ্যে প্রবেশ করলো, মনে রাখবে যেটা ফ্যাট, সেই ফ্যাটটা সবসময় লসিকাবাহের মধ্যে প্রবেশ করবে, যেটাকে এই যে আমি এখানে লাল রঙের যে অংশটা চিহ্নিতকরণ করেছি, এই লাল রঙের অংশটাকে আমরা বলে থাকছি মূলত ল্যাকটিয়াল বা পয়সিনী। এই ল্যাকটিয়াল বা পয়সিনীর মধ্যে মূলত ফ্যাট জাতীয় খাদ্যের শোষণটা হবে, আর একে বেষ্টন করে যে রক্তজালকটা রয়েছে সেই রক্তজালকের মধ্যে দিয়ে মূলত কার্বোহাইড্রেট এবং প্রোটিন জাতীয় খাদ্যের অ্যাবসর্পশনটা ক্রমশ সংগঠিত হয়ে থাকবে, সংগঠিত হয়ে থাকবে, ঠিক আছে। আচ্ছা, এবার তাহলে এইভাবে শোষণ গেল। এবার শোষণের পরে আমাদের পরবর্তী যে পোর্শনটা আসবে, শোষণের পরে আসবে তোমাদের আত্তীকরণ। আত্তীকরণ কথার অর্থ কি, যখন ফুডস্টাফটা ব্লাড স্ট্রিমের মাধ্যমে, যখন ফুডস্টাফটা ব্লাড স্ট্রিমের মাধ্যমে, ব্লাড স্ট্রিমের মাধ্যমে যখন কোথায় প্রবেশ করবে না আমাদের প্রত্যেকটা সেলের প্রোটোপ্লাজমের মধ্যে প্রবেশ করবে, সেলের প্রোটোপ্লাজমের মধ্যে প্রবেশ করবে, তখনই সেটাকে আমরা এক কথায় কি বলে থাকবো, বলে থাকবো হচ্ছে তোমার আত্তীকরণ বা অ্যাসিমিলেশন। আত্তীকরণ বা কি বলে থাকবো, অ্যাসিমিলেশন। আচ্ছা, মনে রাখবে আমি এক্ষেত্রে শর্করা, প্রোটিন আর ফ্যাট, যেটা মেন তিনটা জিনিস, মেন তিনটা হচ্ছে কনস্টিটিউয়েন্টস, সেই মেন তিনটা কনস্টিটিউয়েন্টস নিয়ে আলোচনা করছি, ঠিক আছে। মনে করো এই যে শর্করা বা প্রোটিন, সেটা কি হবে, মানে আমি এখন অ্যাসিমিলেশন বা আত্তীকরণ বলছি, আত্তীকরণ বিষয়টা নিয়ে বলছি। তাহলে কি হলো, ফার্স্টে কি থাকবে, মনে করো আত্তীকরণের কার হচ্ছে এখানে কার্বোহাইড্রেট কথাটা বললাম, প্লাস এদিক থেকে আমি কি লিখলাম, প্রোটিন লিখলাম। কার্বোহাইড্রেট বা প্রোটিন, এই কার্বোহাইড্রেট বা প্রোটিনটা এট ফার্স্ট কি হলো, মনে রাখবে ভিলায়ের রক্তজালকের মধ্যে থাকবে। কোথায় মধ্যে যাবে, ভিলায়ের রক্তজালক, ভিলায়ের রক্তজালকে যাবে, রক্তজালকে যাবে। ভিলায়ের রক্তজালক বলতে কোনটা, এই যে এটা মনে করো যদি ভিলাইটা হয় তাহলে এটা থাকলে হচ্ছে তার লসিকাবাহটা যেটা ল্যাকটিয়াল, আর তাকে বেষ্টন করে রয়েছে এই যে রক্তজালকটা, তাহলে এই রক্তজালকের মধ্যে ফার্স্টে যাবে। এবার রক্তজালকটা ক্রমশ নিচের দিকে ব্রাঞ্চ রয়েছে, তাই না। এবার সেই রক্তজালকের মধ্যে দিয়ে সেটা পোর্টাল সার্কুলেশনের মধ্যে প্রবেশ করবে। পোর্টাল সার্কুলেশন কি সেটা আমি পরবর্তীতে বলবো, সিস্টেমিক সার্কুলেশন, পোর্টাল সার্কুলেশন যখন সংবহন চ্যাপ্টারটা পড়বে তখন তুমি জানতে পারবে, ঠিক আছে। তো এখন আপাতত মনে করো পোর্টাল সংবহনের মাধ্যমে সেটা কোথায় চলে যাবে, এটা কোথায় চলে গেল, আমি ফার্স্টে বললাম পোর্টাল সার্কুলেশন, ভিলায়ের রক্তজালক থেকে সেটা পোর্টাল সার্কুলেশনের মাধ্যমে কোথায় চলে যাবে না যকৃতের মধ্যে চলে যাবে বা লিভারের মধ্যে চলে যাবে, যকৃৎ বা লিভারের মধ্যে চলে যাবে, এবং লিভার থেকে ফের রক্তের মাধ্যমে সেটা দেহকোষ বা বডি সেলের মধ্যে চলে যাবে, দেহকোষ বা বডি সেলের মধ্যে চলে যাবে। তাহলে কার্বোহাইড্রেট বা প্রোটিন কনটেনিং ফুডটা ফার্স্টে ভিলায়ের রক্তজালকের মধ্যে প্রবেশ করলো, সেখান থেকে পোর্টাল সার্কুলেশনের মাধ্যমে লিভার, এবং লিভার থেকে আবার ব্লাড স্ট্রিম হয়ে সেটা সরাসরি দেহকোষ বা এদিক থেকে বডির মধ্যে প্রবেশ করে যাচ্ছে, বুঝতে পেরেছো। তাহলে এইভাবে অ্যাসিমিলেশনটা হলো, আত্তীকরণটা হলো, কার আত্তীকরণটা হলো, এটা কার্বোহাইড্রেট বা প্রোটিনের আত্তীকরণটা হলো। এবার নেক্সট আত্তীকরণ যদি আমরা ফ্যাটের বলি, তাহলে ফ্যাটটা কি হবে, এই যে ফ্যাটটা কি হবে, ধরো ফ্যাট মলিকিউলসটা বা লিপিডটা, এই লিপিডটা কোথায় প্রবেশ করবে, এই জায়গাটার মধ্যে প্রবেশ করবে, অর্থাৎ ভিলায়ের লসিকাবাহের মধ্যে প্রবেশ করবে, ভিলায়ের লসিকাবাহের মধ্যে প্রবেশ করবে, ভিলায়ের লসিকাবাহের মধ্যে প্রবেশ করবে। এই লসিকাবাহ থেকে এটা হচ্ছে মেইনলি বডির যে বক্ষদেশীয় যেটা থোরাসিক ডাক্ট, বক্ষদেশীয় যেটা থোরাসিক ডাক্ট বা লসিকা নালী, বক্ষদেশীয় লসিকা নালী, সেই লসিকা নালীর মাধ্যমে, বক্ষদেশীয় লসিকা নালীর মাধ্যমে সেটা কোথায় প্রবেশ করবে, আবার রক্ত বা ব্লাড সার্কুলেশনের মধ্যে প্রবেশ করবে, এবং সেখান থেকে দেহকোষের মধ্যে সেটা হচ্ছে ট্রান্সমিটেড করবে, দেহকোষের মধ্যে সেটা ক্রমশ কি হয়ে যাবে, অ্যাসিমিলেট করবে, ঠিক আছে। তাহলে ফ্যাটটা মূলত যেটা বললাম ল্যাকটিয়ালের মাধ্যমে হবে, আর কার্বোহাইড্রেট আর প্রোটিনটা সেটা রক্তজালকের মাধ্যমে হবে। এইভাবে ডাইজেশনটা কিন্তু ক্রমশ মানে এইভাবে হচ্ছে অ্যাসিমিলেশনটা মূলত কমপ্লিটেড হবে, কেমন। আচ্ছা, অ্যাসিমিলেশনের পরে আমরা যেটা আসবো সেটা হচ্ছে ইজেশন কথার অর্থ যেটা বহিষ্করণ, এবং বহিষ্করণটা কার মাধ্যমে হয়ে থাকবে, যেটা বৃহদান্ত্রের অন্তর্গত দুটো পোর্শন, একটাকে হচ্ছে আমরা বলতে পারি সিগময়েড কোলন, আর ওদিক থেকে বলতে পারি ধরো যেটা মলাশয়, এই দুটোই মেইনলি অংশগ্রহণ করবে, ঠিক আছে। সিগময়েড কোলন আবার এদিক থেকে মলাশয় অংশগ্রহণ করবে। মনে রাখবে ফুডস্টাফটা যখন বৃহদান্ত্রের মধ্যে দিয়ে ধীরে ধীরে অগ্রসর হতে থাকে কিনা, ধীরে ধীরে পাস আউট হতে থাকে কিনা, তখন ন্যাচারালি কি হয় যে তারা অসংখ্য পরিমাণে জল শোষণ করে নেয়, এবং জল শোষণ করে নিয়ে তারা সেই অপাচ্য খাদ্যবস্তু অর্থাৎ এদিক থেকে মলে রূপান্তরিত হয়। এবার সেই মলটা কি হবে, সেই মলটা ক্রমশ বৃহদান্ত্রের মধ্যে দিয়ে ট্রান্সমিট করতে থাকবে, এবং বৃহদান্ত্রের মধ্যে দিয়ে ট্রান্সমিট করতে করতে সেটা মলাশয়ের মধ্যে সাময়িকভাবে জমা থাকবে, এবং মলাশয়ের ক্ষেত্রে মনে রাখবে মলাশয়
গর্ভাশয়ে যে দু ধরনের পেশি থাকে, একটা হচ্ছে বহিস্থ স্ফিংক্টার পেশি আর একটা অন্তঃস্থ স্ফিংক্টার পেশি। বহিস্থ স্ফিংক্টার পেশি যেটা থাকে সেই বহিস্থ স্ফিংক্টার পেশির হচ্ছে প্রসারণ, আর অন্তঃস্থ স্ফিংক্টার পেশি যেটা থাকে তাদের সংকোচনের জন্য সাধারণত মলত্যাগের মানে মানে মলটা সাধারণত হচ্ছে যথেষ্ট মানে মলটা ত্যাগের যে বাসনা, সেই বাসনাটা হচ্ছে আমাদের বা সেটার যে হচ্ছে উদ্বেগ, সেই উদ্বেগটা আমাদের চলে আসে, ফলে হচ্ছে আমরা মলত্যাগ করতে উদ্যত হই, ঠিক আছে? এবং সেটা পায়ুছিদ্রের মাধ্যমে আমরা মলটা সাধারণভাবে ত্যাগ করে থাকি, তাই কি না? তাহলে এটা হচ্ছে বৃহদান্ত্রের মাধ্যমে গোটা কমপ্লিট বিষয়টা ঘটে। তাহলে এটা গেল হচ্ছে ওভারঅল আমাদের ডাইজেশন রিলেটেড ইস্যুসগুলো। তাহলে ডাইজেশনের ক্ষেত্রে আমরা পড়লাম পরিপাক কি করে হয়, তারপর হচ্ছে অবশ্যই শোষণটা কি করে হয়, শোষণের পরে আত্তীকরণটা কি করে হয়, এবং অতঃপর যে বৃহদান্ত্রের মাধ্যমে বহিষ্করণ, সেই বহিষ্করণটা কি করে হয়, এই জিনিসগুলো কম বেশি আমাদের গেল। এবার আমি আসবো কতগুলো গুরুত্বপূর্ণ টার্মিনোলজি নিয়ে। যেমন আমি তোমাদেরকে বলছি, ফার্স্ট অফ অল বলছে যে বিপাক। বিপাক কি? বিপাক হচ্ছে তোমরা ফার্স্ট চ্যাপ্টারের অল্প বিস্তর পড়েছো যে আমাদের কোষের প্রোটোপ্লাজমের মধ্যে বিভিন্ন সংগঠিত বিক্রিয়াগুলো, সেই সংগঠিত বিক্রিয়াগুলোর মধ্যে কোনোটা হতে পারে গঠনমূলক আর কোনোটা হতে পারে ভাঙনমূলক। তো এই সংগঠিত যে বিক্রিয়াগুলো, সেই বিক্রিয়াগুলোকেই আমরা সামগ্রিকভাবে কি বলে থাকি? বিপাক বলে থাকি। এবার বিপাকটাকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটাকে বলে থাকতে পারি হচ্ছে আমরা উপচিতি বিপাক, আরেকটাকে বলতে পারি হচ্ছে আমরা অপচিতি বিপাক। অপচিতি বিপাক, উপচিতি বিপাক কাকে বলবে? যে বিপাকের ফলে, যে গঠনমূলক বিপাকের ফলে জীবদের স্বাভাবিক ওজনটা বৃদ্ধি পায়, হ্যাঁ, জীবদের স্বাভাবিক ওজনটা বৃদ্ধি পাবে, বা শুষ্ক ওজন যেটাকে বলে থাকি আমরা, সেই ওজনটা বৃদ্ধি পাবে, তাকে আমরা বলে থাকবো উপচিতি বিপাক। যেমন পুষ্টি বলো, সালোক সংশ্লেষ বলো, এগুলো উপচিতি বিপাকের মধ্যে পড়ে। আর যে ধরনের বিপাকের ফলে জীবদের শুষ্ক ওজন হ্রাস পাবে, তাকে আমরা বলে থাকবো এক কথায় অপচিতি বিপাক। এবং অপচিতি বিপাকের ক্ষেত্রে সাধারণত ধরো হচ্ছে রেচন বলো আমাদের অপচিতি বিপাক হিসেবে কাজ করবে, বা এদিক থেকে যখন পরিপাক হয়ে গেল তখন সেটা হচ্ছে আমরা বলতে পারি, হ্যাঁ। তো এরকম ভাবে উপচিতি আর অপচিতি বিপাক আমাদের গেল। বিপাকটা অবশ্যই শরীরের মধ্যে ঘটতে হবে, কারণ বিপাকের ফলে দেহের মধ্যে বেশ কিছু বিপাকীয় বর্জ্য উৎপন্ন হয়। যে বর্জ্যটা শরীরের মধ্যে যদি সামগ্রিকভাবে জমা থাকে, শরীরের জন্য যথেষ্ট কষ্টকর, কষ্টসাধ্য এবং যথেষ্ট ক্ষতিকর। তাই জন্য এগুলোকে দেহের বাইরে যত না তাড়াতাড়ি ইমিডিয়েটলি বের করে দেওয়া যাবে, তত আমাদের মানে যদি ইমিডিয়েটলি না বের করে দেওয়া যায়, তাহলে আমাদের শরীরে বিভিন্ন ধরনের রোগ লক্ষণগুলো প্রকাশিত হতে পারে, ঠিক আছে? বিপাকজাত দূষিত পদার্থগুলোই মূত্ররূপে আমাদের শরীরের মধ্যে নির্গত হয়। মনে রাখবে মানে বিপাকজাত যেগুলো দূষিত পদার্থ, সেগুলোকেই আমরা কেবলমাত্র রেচন পদার্থ বলে থাকি। আমাদের ক্ষেত্রে মল যেটা তৈরি হচ্ছে না, সেই মলটা কিন্তু এক ধরনের দূষিত পদার্থ, সেটা কিন্তু রেচন পদার্থ নয়, কারণ সেখানে সেটা কখনো সেলের মধ্যে প্রবেশ করছে না, কারণ সেটা হচ্ছে একদম বৃহদান্ত্রের মধ্যে থাকছে, এবং বৃহদান্ত্রের মধ্যে দিয়ে সেটা ক্রমশ বাইরে বেরিয়ে যাচ্ছে। কাজেই আমাদের মল কিন্তু এক ধরনের শুধুমাত্র বর্জ্য পদার্থ, কিন্তু মল কিন্তু রেচন পদার্থ নয়। রেচন পদার্থ কোনটা? যেটা আমাদের সেলের মধ্যে বিপাক প্রক্রিয়া উৎপন্ন হবে, সেটাকে আমরা রেচন পদার্থ বলে থাকবো। যেমন ক্রিয়েটিনিন ধরো রেচন পদার্থ, ইউরিয়া রেচন পদার্থ, ইউরিক অ্যাসিড রেচন পদার্থ, ঠিক আছে? এগুলো শরীরের বাইরে বের করে দিতে হবে, বোঝা গেল? তাহলে মূত্র হচ্ছে এক ধরনের রেচন পদার্থ। আচ্ছা, এবার কতগুলো ছোট ছোট টার্মিনোলজি বলছি। যেমন ধরো ফার্স্টে আছে হচ্ছে সুষম খাদ্য। সুষম খাদ্য বিষয়টা কি? সুষম খাদ্য মনে রাখবে, সুষম খাদ্য হচ্ছে এমন কিছু কিছু খাদ্যের সমাহার বা খাদ্যের সমষ্টি, যার মধ্যে খাদ্যের যে ছটা উপাদান, মেইন ছটা উপাদান কি কি? কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস, ওয়াটার। এই ছটা উপাদান আদর্শ পরিমাণে বা ইকুয়াল কোয়ান্টিটিতে বা সুষম সঠিক পরিমাণে থাকবে, এবং যেই খাদ্য গ্রহণ করলে আমরা সাধারণত হচ্ছে স্বাভাবিকভাবে সুস্থ থাকবো, নিরোগ থাকবো, রোগমুক্ত থাকবো, সেটাকে আমরা বলে থাকবো এক কথায় সুষম খাদ্য। সেটাকে আমরা এক কথায় বলে থাকবো কি না? সুষম খাদ্য, ঠিক আছে? আচ্ছা, সুষম খাদ্য বলতে কিন্তু পার্টিকুলারলি কোনো একটা খাদ্যকে বোঝায় না। মানে যেমন আমি ডিমকে বলে দিলাম সুষম খাদ্য, দুধকে বলে দিলাম সুষম খাদ্য, সেটা কিন্তু হচ্ছে কখনোই না। কখনো পার্টিকুলারলি একটা খাদ্যকে সুষম খাদ্য আমরা বলতে পারি না। সুষম খাদ্য হচ্ছে অ্যাকচুয়ালি কতগুলো খাদ্যের সমাহার, ঠিক আছে, যার মধ্যে প্রত্যেকটাই সঠিক পরিমাণে বা সঠিক কোয়ান্টিটির মধ্যে থাকবে। মানে খাদ্যে ছটা যে উপাদান, সেই ছটা উপাদানই সঠিক কোয়ান্টিটিতে বা সঠিক মাত্রায় থাকবে, সেটাকেই তখন হচ্ছে আমরা কিন্তু সুষম খাদ্য হিসেবে ট্রিট করতে পারি, ঠিক আছে? আচ্ছা, এবার শুধুমাত্র ওই যখন গর্ভস্থ কোনো একটা শিশু, মানে শিশু যখন হচ্ছে সবে জন্মদান করলো বা জন্ম নিল, সেই অবস্থায় তাদের যে মাতৃ স্তনদুগ্ধ যেটা থাকে, যেটাকে আমরা কোলস্ট্রাম নামেও চিনি, কোলোস্ট্রাম নামেও চিনি, মানে প্রথম উৎপাদিত হলুদ বর্ণের যেটা দুগ্ধ পদার্থ, যেটা হচ্ছে মাতৃদেহ থেকে নির্গত হয় স্তনগ্রন্থির মাধ্যমে, সেটাকে হচ্ছে আমরা বলে থাকি কোলস্ট্রাম। এই কোলস্ট্রামটাকে একমাত্র শিশুদের জন্য আমরা সুষম খাদ্য বলে থাকতে পারি, শিশুদের জন্য সুষম খাদ্য হিসাবে সেটাকে বলে থাকতে পারি। বুঝতে পেরেছো? তাহলে এগুলো গেল সাধারণত বিভিন্ন সুষম খাদ্যগুলো। সুষম খাদ্য একটা ব্যক্তিকে যদি সুস্থ এবং নিরোগ থাকতে হয়, তাহলে অবশ্যই হেলদি ডায়েটের মধ্যে থাকতে হবে, এবং তাদের প্রত্যেকটা উপাদানই সঠিক কোয়ান্টিটিতে সঠিক মাত্রায় গ্রহণ করতে হবে। আর তা না হলে নানা রকম রোগের প্রাদুর্ভাব কিন্তু দেখতে পাওয়া যাবে। কেমন?
আচ্ছা, নেক্সট আরেকটা অতি ইম্পর্টেন্ট টার্ম যেটাকে হচ্ছে আমরা মৌল বিপাক হার বা বিএমআর বলে থাকি। মৌল বিপাক হার বা বিএমআর বলে থাকি। বিএমআর মানে হচ্ছে বেসাল মেটাবলিক রেট। বেসাল মেটাবলিক রেট ভালো করে বুঝবে সংজ্ঞাটা আমি কি বলছি। একজন সুস্থ প্রাপ্তবয়স্ক ব্যক্তির হালকা খাদ্য গ্রহণের 12 থেকে 18 ঘন্টা পর সম্পূর্ণ দৈহিক এবং মানসিক বিশ্রামরত অবস্থায় দেহের বিভিন্ন শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপগুলোকে পরিচালনা করার জন্য প্রতি বর্গমিটার দেহতল থেকে যে ন্যূনতম তাপশক্তি নির্গত হয় সেটাকে আমরা বলে থাকি বিএমআর বা বডি বেসাল মেটাবলিক রেট। একজন সুস্থ ব্যক্তির হালকা খাদ্য গ্রহণের 12 থেকে 18 ঘন্টা পর সম্পূর্ণ দৈহিক এবং মানসিক বিশ্রামরত অবস্থায় দেহের বিভিন্ন শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপগুলোকে পরিচালনা করার জন্য যে ন্যূনতম তাপশক্তি উৎপন্ন হয় সেটাকেই আমরা বলে থাকি কিনা বিএমআর বা বেসাল মেটাবলিক রেট। এটা যদি হচ্ছে মেলের ক্ষেত্রে হয় তাহলে মেলের ক্ষেত্রে তার মান থাকবে হচ্ছে 40 কিলোক্যালোরি পার আওয়ার পার মিটার স্কোয়ার বডি আয়তন। আর এদিক থেকে যদি হচ্ছে আমরা ফিমেলের ক্ষেত্রে বলি তাহলে ফিমেলের ক্ষেত্রে হচ্ছে 37 কিলোক্যালোরি পার মিটার স্কোয়ার বডি পার আওয়ার। হ্যাঁ, প্রতি ঘন্টায় প্রতি বর্গমিটার দেহতল থেকে যে ন্যূনতম তাপশক্তি একই পরিমাণে এখানে হচ্ছে আমরা মিটার স্কোয়ার লিখে দেবো আর এখানে হচ্ছে আমরা পার আওয়ার বা 1 আওয়ার আমরা লিখছি। বুঝতে পেরেছো? তাহলে এটা মেল আর ফিমেলের ক্ষেত্রে এটা হচ্ছে নরমাল রেঞ্জটা থাকবে। এটা গেল কার ক্ষেত্রে না তোমার ধরো বিএমআর বা বেসাল মেটাবলিক রেটের ক্ষেত্রে। এবার আমাদের না প্রত্যেক দিন হচ্ছে দেহের যে ন্যূনতম শক্তির দরকার পড়ে বা বিএমআর মৌল বিপাক হারের জন্য যে আমাদের ন্যূনতম যে পরিমাণ শক্তির দরকার পড়ে সেটা হচ্ছে অলমোস্ট মনে রাখবে 1728 কিলোক্যালোরির মতো মানে শক্তি যেটা আমাদের মৌল বিপাক ক্রিয়ার জন্য দরকার হয়। আর যেটা হচ্ছে আমরা প্রত্যেকদিন ওভারঅল যে একজন পূর্ণবয়স্ক ব্যক্তির সমস্ত কার্যগুলোকে সম্পাদন করার জন্য টোটাল যে শক্তির রিকোয়ারমেন্টস সেই শক্তির রিকোয়ারমেন্টস মনে রাখবে অলমোস্ট 2500 থেকে 3000 কিলোক্যালোরি। 2500 থেকে 3000 কিলোক্যালোরি। এবং এই শক্তিটা যদি আমাদের পেতে হয় তাহলে কি পরিমাণে খাদ্য গ্রহণ করা উচিত? আগে ভাবো কি পরিমাণে খাদ্য গ্রহণ করা উচিত। কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য গ্রহণ করা উচিত, প্রোটিন জাতীয় খাদ্য, আবার এদিক থেকে ফ্যাট জাতীয় খাদ্য গ্রহণ করা উচিত। কি পরিমাণে? কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য যদি হচ্ছে আমরা রেগুলার প্রায় 405 গ্রাম করে খাই, 405 গ্রামও বলতে পারি বা এদিক থেকে 400 গ্রামও বলতে পারি, যেটা ইচ্ছে মানে 400 থেকে 405 গ্রামের মতো যদি খাই। আবার এদিক থেকে প্রোটিনটা যদি রেগুলার আমরা 100 গ্রামের মতো খাই, আবার ফ্যাটটাও যদি আমরা রেগুলার 100 গ্রামের মতো খাই, তাহলে দেখবে ওভারঅল এখান থেকে যে প্রাপ্ত শক্তি সেই শক্তিটা আমাদের দেহ গঠনের জন্য কাজে লাগবে, মানে দেহ গঠনের জন্য অ্যাপ্রোপ্রিয়েট থাকবে। যেমন 405 গ্রাম, 1 গ্রাম কার্বোহাইড্রেট থেকে আমরা কত পাই? মোটামুটি হচ্ছে 4.1 কিলোক্যালোরি তাপ শক্তি পাই। তাহলে 405 গ্রাম ইনটু এটাকে যদি আমরা গুণ করে দিই 4.1 কিলোক্যালোরি যদি আমরা গুণ করে দিই তাহলে এখানে হচ্ছে প্রায় 1660 কিলোক্যালোরি পাবো। এখানে 100 গ্রামকে যদি হচ্ছে আমরা এখান থেকে যদি আমরা 4.0 কিলোক্যালোরি তাপশক্তি প্রায় এখানে হচ্ছে প্রায় 410 থেকে 400 এর মতো হচ্ছে পাবো। আর এখান থেকে ফ্যাটের ক্ষেত্রে যদি 100 গ্রাম থেকে আমরা 9.3 কিলোক্যালোরি প্রায়, তাহলে এখান থেকে হচ্ছে প্রায় 930 কিলোক্যালোরি আমরা তাপশক্তি পাবো। এবার এই টোটালটাকে যদি হচ্ছে আমরা যোগ করি তাহলে দেখবে যে ওভারঅল ওই 2500 থেকে 3000 এর মধ্যে একটা মান দাঁড়াবে। 2500 থেকে 3000 এর মধ্যে একটা মান দাঁড়াবে, যেই মানটাই বা যেই শক্তিটাই আমাদের বডি রিকোয়ারমেন্টস এর জন্য আবশ্যক। তার মানে তোমাকে রেগুলার এই মানটা এই পরিমাণ খাদ্য গ্রহণ করতেই হবে, তাহলেই একমাত্র কিন্তু তুমি একদম হেলদি থাকতে পারবে, তাই না? অর্থাৎ কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য, প্রোটিন জাতীয় খাদ্য, সাথে ফ্যাট জাতীয় খাদ্য 405 গ্রাম, 100 গ্রাম আর এদিক থেকে 100 গ্রাম এই পরিমাণে বা এই কোয়ান্টিটির মাত্রায় যদি আমরা খাই তাহলে হচ্ছে আমরা মোটামুটিভাবে ঠিক থাকতে পারবো। বোঝা গেল? আচ্ছা, লাস্টে আমি চলে আসছি তোমাদের এই পুষ্টির লাস্ট পোর্শনে, লাস্ট পার্টটার মধ্যে কতগুলো হচ্ছে রোগ সম্পর্কে বলা রয়েছে। সেই রোগগুলো সম্পর্কে এক এক করে আমি বলে দিচ্ছি। তাহলে তোমাদের এই পুষ্টির যে পোর্শনটা সেই পোর্শনটা কমপ্লিট হয়ে যাবে। যেমন মনে রাখবে ফার্স্ট যে রোগটা সেই রোগটা, আচ্ছা অ্যাকচুয়ালি কি বলি, ধরো যে কোনো কারণে যদি বিপাক ক্রিয়ার মধ্যে ত্রুটি থাকে বা যদি ধরো শরীরে অন্য কোনো হরমোনাল যদি ইমব্যালেন্স থাকে তাহলে তার জন্য আমাদের শরীরে বিভিন্ন বিপাক ক্রিয়ার জনিত গন্ডগোলের সৃষ্টি হয় বা বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। হ্যাঁ, এবং সেই সমস্যাগুলোর মধ্যে কি কি হতে পারে? একটা হতে পারে তোমার ধরো থাইরয়েডিজম হতে পারে। থাইরয়েডিজমের মধ্যে আমরা হাইপার থাইরয়েডিজম দেখতে পারি, হাইপারথাইরয়েডিজম হতে পারে, আবার এদিক থেকে হাইপোথাইরয়েডিজমও হতে পারে। হাইপোথাইরয়েডিজমও হতে পারে। হাইপারথাইরয়েডিজমের ফলে কি হবে? হাইপার হলে সাধারণত যে আমাদের বিএমআরটা ইনক্রিজ করে যাবে, বিএমআর এর রেটটা ইনক্রিজ করে যাবে। আবার এদিক থেকে ধরো বিপি বা ব্লাড প্রেশার সেটা হচ্ছে ইনক্রিজ করে যাবে। আবার এছাড়া ধরো তোমাদের যে গয়টার রোগ, সেই গয়টার রোগটার সৃষ্টি হবে। গয়টার রোগ বলতে
মানে চোখগুলো হচ্ছে হয়তো ফুলে যাবে এবং গলার থাইরয়েড গ্ল্যান্ডের যেহেতু সোয়েলিং হয়ে যাবে তাই জন্য এই গলাটা এই জায়গাটাও বেরিয়ে যাবে, মানে বেড়ে যাবে, মনে হচ্ছে যেন চোখগুলো বাইরের দিকে বেরিয়ে আসছে। এই ধরনের সিমটমসগুলো মোটামুটিভাবে দেখতে পাওয়া যাবে, ঠিক আছে? তখন সেটাকে হচ্ছে আমরা হাইপারথাইরয়েডিজম বলে থাকবো। আর হাইপোথাইরয়েডিজম যদি হয় তাহলে হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে বিএমআরটা মনে করো স্বাভাবিকভাবে কমে যাবে, বিপি রেটটা লো হয়ে যাবে। আর এখানে এই হাইপোথাইরয়েডিজমের হচ্ছে সংক্রান্ত দুটো রোগ হলো, একটা হচ্ছে আমরা ক্রিটিনিজম বলতে পারি, আরেকটা মিক্সিডিমা বলতে পারি। হ্যাঁ, ক্রিটিনিজম, মিক্সিডিমা, এই রোগগুলো সম্পর্কে, এই রোগগুলো অনেকটা হরমোনাল ডিসঅর্ডারের মধ্যে পড়ে এবং যেটা তোমরা জানবে ক্লাস 10-এ যখন বিভিন্ন হরমোনাল ইমব্যালেন্সেসগুলো পড়বে বা বিভিন্ন হরমোনের ক্রিয়াগুলো সম্পর্কে পড়বে, সেই প্রসঙ্গে তোমরা এই জিনিসগুলোকে জানতে পারবে। হাইপারথাইরয়েডিজম, হাইপোথাইরয়েডিজম, ক্রিটিনিজম, মিক্সিডিমা, এই জাতীয় বিষয়গুলো জানতে পারবে। নেক্সট আমি আসছি অ্যানাদার মোস্ট ইম্পর্টেন্ট থিং, দ্যাট ইজ দ্য ডায়াবেটিস মেলিটাস, যেটাকে আমরা স্বাভাবিকভাবে যে সুগার বলে থাকি, সেই সুগার রোগটা আর কিছুই না, এই যে ডায়াবেটিস মেলিটাসকেই আমরা বলে থাকি। এই ডায়াবেটিস মেলিটাস আবার দু ধরনের হয়, একটা হচ্ছে আইডিডিএম আমরা বলতে পারি, আরেকটা হচ্ছে আমরা বলতে পারি এনআইডিডিএম। আইডিডিএম কথাটা হচ্ছে ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলিটাস, আর এনআইডিডিএম হচ্ছে নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলিটাস। মনে রাখবে, ইনসুলিন নামক হরমোন যেটা হচ্ছে প্যানক্রিয়াস থেকে খরিত হয়, অর্থাৎ পাকস্থলী, প্যানক্রিয়াস বলছি, অগ্নাশয় থেকে খরিত হয়, ওই তো অগ্নাশয়কে প্যানক্রিয়াস বলে, পাকস্থলী নয়। অগ্নাশয়ে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স নামক অন্তঃক্ষরা গ্রন্থির বিটা কোষ থেকে খরিত হয়, তাই কি না? বিটা কোষ থেকে খরিত সেই ইনসুলিনটা স্বাভাবিকভাবে যদি শরীরের মধ্যে কম পরিমাণে রিলিজ হয় না, তাহলে রক্তের মধ্যে ব্লাড গ্লুকোজের যে পরিমাণটা সেটা ইনক্রিজ করে যাবে, তখনই সেটাকে হচ্ছে আমরা কি বলে থাকবো না ডায়াবেটিস মেলিটাস। হ্যাঁ, তখনই সেটাকে আমরা কি বলে থাকবো, ডায়াবেটিস মেলিটাস। আমাদের এমনি নর্মালি গ্লুকোজের মাত্রা বলতে পারি হচ্ছে আমরা 80 থেকে 120 মিলিগ্রাম পার 100 ml ব্লাড, প্রতি 100 ml রক্তে গ্লুকোজের যে নরমাল মাত্রা সেটা 80 থেকে 120 মিলিগ্রাম। তার থেকে যদি ইনক্রিজ করে যায় তখনই মনে রাখতে হবে যে ইনসুলিনের কম মাত্রায় খরিত হলে সেক্ষেত্রে আইডিডিএম বা ডায়াবেটিস মেলিটাসের মতো রোগ হবে। মনে রাখবে, আইডিডিএম মানে যখন হচ্ছে এই যে নরমাল ইনসুলিন কম ক্ষরণ হচ্ছে অর্থাৎ এই রোগটার সৃষ্টি হচ্ছে। কিন্তু এনআইডিডিএম এর ক্ষেত্রে কি, এনআইডিডিএম এর ক্ষেত্রে ইনসুলিন সাধারণত সঠিক মাত্রায় নির্গত হচ্ছে, সেটা কোনো অসুবিধা নেই। কিন্তু একটা সেল, মানে মনে করো হরমোন ন্যাচারালি কি কাজ করে, এটা মনে করো কোন একটা সেল থাকে, এটা একটা টার্গেট সেল, আর এই টার্গেট সেলের গাত্রে থাকবে এরকম ভাবে একটা রিসেপ্টর। এবার মনে করো কোন একটা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে এইভাবে একটা হরমোন রিলিজ করলো, সেই হরমোনটা এসে এই রিসেপ্টরের সাথে বাইন্ড করবে, এবার এই হরমোন রিসেপ্টর কমপ্লেক্স গঠিত হওয়ার পরে তারপর ভেতরের দিকে ভালো করে সেই তার মেকানিজমটা শুরু হবে। এবার যদি আমরা দেখি যে এই যে সেলটার এই হরমোনটাকে রিসিভ করার জন্য যে ক্ষমতা, সেই ক্ষমতাটাই মনে করো অবলুপ্তি হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে ইনসুলিনের কোনো দোষ নেই। কিন্তু কি হচ্ছে না, এই হরমোনটা মানে এই যে সেলটার যে অ্যাকসেপ্টেন্স, ইনসুলিনটার যে অ্যাকসেপ্টেন্স সেটা কমে যাচ্ছে এবং স্বাভাবিকভাবে তাই জন্যই আমরা তখন সেটাকে নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলিটাস বলে থাকতে পারছি। নেক্সট আমাদের আছে মনে করো স্থূলত্ব, অতিরিক্ত পরিমাণে শর্করা জাতীয় খাদ্য গ্রহণ, লিপিড জাতীয় খাদ্য গ্রহণ, অতিরিক্ত পরিমাণে টক্সিক ফুড অর্থাৎ ফাস্ট ফুড বা স্ট্রিট ফুড, এগুলো যদি আমরা এক্সেস পরিমাণে খেতে থাকি তাহলে স্বাভাবিকভাবেই কি আমাদের বিএমআরটা ইনক্রিজ করবে, বিপি ইনক্রিজ করবে। তার জন্য যে রোগটার সৃষ্টি হবে সেই রোগটাকে হচ্ছে আমরা এক কথায় বলে থাকবো ওবেসিটি বা স্থূলত্ব, তাই না? নেক্সট হচ্ছে আমরা বলতে পারি, ধরো আছে তোমাদের যেটা উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার। রক্তচাপ অ্যাকচুয়ালি কাকে বলে, ধরো এটা মনে করো যে কোনো একটা রক্তবাহ, এটা হচ্ছে রক্তবাহ, এই রক্তবাহের মধ্যে দিয়ে ধীরে ধীরে রক্তটা প্রবাহিত হচ্ছে, এইভাবে রক্তটা প্রবাহিত হচ্ছে। এই রক্তটা প্রবাহিত হওয়ার সময় রক্তবাহের পার্শ্বপ্রাচীরে যে চাপটা প্রয়োগ করে, সেই চাপটাকে আমরা রক্তচাপ বলে থাকি। এবং এই রক্তচাপের নরমাল পরিমাণটা কত হচ্ছে 120/80 বলতে পারি আমরা mmHg, এটা হচ্ছে আমাদের নরমাল মাপ, তাই কি না? নরমাল মাপ। এবার এর থেকে যদি হচ্ছে +- 5 কিংবা 10 হয় তাহলে খুবই একটা সমস্যা নেই, কিন্তু যখনই মনে রাখবে সেটা হচ্ছে ফ্লাকচুয়েট করে প্রায় 40 বা 30 এদিক ওদিক হয়ে যাচ্ছে, তখন সেটা ভয়াবহ কারণ। এবং মনে রাখবে এই যে নিচের যে প্রেশারটা, সেই নিচের প্রেশারটা কিন্তু একটা ভাইটাল প্রেশার। এই প্রেশারটা যদি বেড়ে যায় তাহলে সেটা হচ্ছে কি ডিনোট করে, যে একটা হার্টকে কনস্ট্যান্ট লোডের উপরে কাজ করতে হচ্ছে এবং এইভাবে বলা যেতে পারে দ্য হার্ট ইজ গোয়িং টুয়ার্ড দ্য ফেলিয়ার, অর্থাৎ হচ্ছে হার্ট ফেলের প্রারম্ভিক অবস্থায় সাধারণত হচ্ছে এই যে নরমাল নিচের যে প্রেশারটা থাকবে, যেটাকে আমরা ডায়াস্টোলিক প্রেশার বলে থাকতে পারি, এই ডায়াস্টোলিক প্রেশারটা ধীরে ধীরে ইনক্রিজ করতে শুরু করে দেয়। বুঝতে পেরেছো তো? কাজেই প্রেশারটা ঠিকঠাক মতো ভাবে থাকা অবশ্যই জরুরি। যারা হচ্ছে বিশেষ করে প্রেশারের রোগী, তাদেরকে নিয়মিত সপ্তাহে অন্তত একবার ব্লাড টেস্ট, ব্লাডের যে প্রেশারটা মাপা বা চেক করা অবশ্যই উচিত। কেমন? আচ্ছা,
নেক্সট আছে আরেকটা, মনে করো অ্যাথেরোক্লোরোসিস। অ্যাথেরোক্লোরোসিস কি হবে, ধরো যে ধমনীর গাত্র, এটা মনে করো রক্তবাহ, রক্তবাহ বলতে শিরা বলতে পারি আমরা, ধমনীকে বলতে পারি। তো এবার এই ধমনীর গাত্রে এক্সেস পরিমাণে যদি লিপিড জমে যায়, লিপিড জমে যায়, তাহলে এই ধমনীর গাত্রটা, মনে করো এটা হচ্ছে ধমনী, এর গাত্রে মনে করো আবার এরকম ভাবে হচ্ছে এতটা পরিমাণে লিপিড জমে গেল, তাহলে রক্তটা কি নর্মাল পরিমাণে প্রবাহিত হতে পারবে? অবশ্যই প্রবাহিত হতে পারবে না, কম পরিমাণ রক্ত এটার মধ্যে দিয়ে সার্কুলেট করবে। তাই জন্য যে রোগটার সৃষ্টি হবে সেটাকে হচ্ছে আমরা বলে থাকবো অ্যাথেরোক্লোরোসিস। কি বলে থাকবো? অ্যাথেরোক্লোরোসিস। আর ফাইনালি আরেকটা রোগ, আরো দুটো রোগ আছে, যেমন তোমাদের লিভার সিরোসিস। লিভার সিরোসিস হচ্ছে বদ খাদ্যাভ্যাস বা অতিরিক্ত অ্যালকোহল জাতীয় খাদ্য গ্রহণ, অতিরিক্ত মশলা জাতীয় খাদ্য গ্রহণের ফলে এক সময় লিভারটা কি হয়ে যেতে পারে, বড় হয়ে যেতে পারে। ঠিক আছে, লিভার বড় হয়ে যেতে পারে এবং কন্টিনিউয়াসলি টক্সিক ফুড বা জাঙ্ক ফুড বা অ্যালকোহল এই জাতীয় খাদ্য কনজাম্পশনের ফলে লিভারের যে 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 কলাগুলো, সেই কলা, লিভারের যে কলাগুলো থাকবে, টিস্যুগুলো থাকবে, তাদের সেলগুলোর ডেথ হতে শুরু করবে এবং ডেথ হতে থাকলে যে রোগটার সৃষ্টি হবে সেটাকে হচ্ছে আমরা বলে থাকবো লিভার সিরোসিস। লিভার সিরোসিস মনে রাখবে লিভার ক্যান্সারের ঠিক পূর্ববর্তী অবস্থা, বুঝতে পেরেছো? এই জন্য লিভারটাও যাতে কোনো কারণে আমাদের সংক্রামিত না হয় সেই দিকেও নজর রাখা বিশেষভাবে আবশ্যক। এবং লিভারকে সুস্থ রাখার জন্য অতিরিক্ত ঝাল মশলাপাতিযুক্ত খাদ্য থেকে, আহার থেকে আমাদের বিরত থাকতে হবে। আর লাস্টলি যেটা হচ্ছে আর্থ্রাইটিস। আর্থ্রাইটিস অতিরিক্ত পরিমাণে প্রোটিন জাতীয় খাদ্য গ্রহণের জন্য আমাদের অস্থিসন্ধির মধ্যে কখনো কখনো ইউরিক অ্যাসিডের কেলাস জমা হয়ে যায় এবং তখন যে রোগটার সৃষ্টি হবে তখন সেটাকে হচ্ছে আমরা বার আর্থ্রাইটিস বলে থাকি। তো এগুলোই তোমাদের 7টা বইয়ের মধ্যে যে সিলেবাস, সেই সিলেবাসের অন্তর্গত এবং এটাই কম বেশি 9 সিলেবাসের মধ্যে রয়েছে। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটা কমপ্লিট হয়ে গেল। এই প্রসঙ্গে তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে বা কোনো কোয়ারিজ থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তো আজকে এই পর্যন্তই, পরের দিনে আবার নতুন কোনো অধ্যায় নিয়ে দেখা হবে।